স্কুল পাশে সরকারি চাকরির সুযোগ, স্যালারি পেতে পারো প্রায় ৭৫,০০০ টাকার বেশি। যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হলেই কিন্তু হয়ে যাবে। আমরা আলোচনা করব আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ চাকরির, যেই চাকরির ক্ষেত্রে যোগ্যতা দরকার মাত্র ক্লাস 10 অথবা 12 পাস। কি সেই চাকরি, কোন বিজ্ঞপ্তির কথা এখানে বলা হচ্ছে, সমস্ত খুঁটিনাটি বিষয় আলোচনা করব। তার আগে সকলকে জানাই ওয়েলকাম আমাদের এই বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে। সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফুল বিএসএসইআই টিমের তরফ থেকে। তাহলে আর ফার্দার ডিলে না করে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সরকারি চাকরির কথা বলবো যেগুলো মূলত ক্লাস 10 ক্লাস 12 পাস করলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, কি সেই চাকরি? কারণ সদ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা রয়েছো, যারা এক্সাম দিয়েছো, তো তোমাদের ক্ষেত্রে যাতে এখন থেকেই তোমরা প্রিপারেশনের দিকে মন দিতে পারো বা প্রিপারেশনকে আরও জোরদার করতে পারো, তোমাদের সকলের কথা মাথায় রেখে আমরা কিন্তু আজকে এই ভিডিওটিকে এনেছি। শুধুমাত্র তারাই নয়, যারা তোমরা অলরেডি গ্র্যাজুয়েশন পাস, তারাও কিন্তু তোমরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখে নিও। ডেফিনেটলি তোমরা ফ্রুটফুল হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে যদি আমরা দেখি সরকারি চাকরি, তো আবার স্কুল পাশে, স্কুল পাস মানে আমরা স্কুল পাস করে থাকি মূলত ক্লাস 12-এর পর। ঠিক আছে, তো 10th অথবা 12 পাশে তোমরা কিন্তু পেয়ে যাবে চাকরি। কি সেই চাকরি? সবার প্রথম আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেটা কিনা একটা কেন্দ্রীয় সরকারি চাকরি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব। তো এই আরআরবির ক্ষেত্রে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে অনেক পরীক্ষা রয়েছে, যেগুলো মাধ্যমিক পাশে বা উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু দেওয়া যাবে। ঠিক আছে, কি কি সেই বিজ্ঞপ্তি, কি কি সেই চাকরি সুযোগ, এক ঝলকে দেখে নাও। সবার প্রথমে দেখো 12 মানে পাস অর্থাৎ দ্বাদশ যদি তোমরা কোয়ালিফাই করো, যদি তোমরা হায়ার সেকেন্ডারি কোয়ালিফাই করো যে কোনো স্ট্রিমে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, কিংবা সায়েন্স হতে পারে, যে কোনো ক্ষেত্রে কিন্তু যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক হলে তোমরা কিন্তু বসতে পারবে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এবং আরপিএফ এসআই কনস্টেবল, আরপিএফ কনস্টেবলে মূলত। ঠিক আছে, তাহলে আরআরবি এনটিপিসি যেটি হয়ে যাচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, যেটা আন্ডার গ্র্যাজুয়েট, সেই আন্ডার গ্র্যাজুয়েটে, এবং আমরা আরপিএফ কনস্টেবলের যদি কথা বলা হয়, সেই আরপিএফ কনস্টেবলে তোমরা যে কোনো স্ট্রিম থেকে কিন্তু বিলং করলে অবশ্যই করে তোমরা বসতে পারবে এই এক্সামে। যারা ধরো 12 পাস করেছো কিন্তু তোমাদের সাবজেক্ট কম্বিনেশনে ছিল পিসিএম, পিসিএম বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে কোন ক্ষেত্রে? তাদের জন্য মেনলি সুযোগ রয়েছে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3। শুধুমাত্র এই এক্সামিনেশনে বসবে তা নয়, পাশাপাশি তোমরা কিন্তু আরআরবি এনটিপিসি, আরপিএফ কনস্টেবল এবং আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 এই তিনটে পরীক্ষাতেই কিন্তু বসতে পারবে। যদি আমরা বলে থাকি যে ক্লাস 10 পাস, 10 পাসের সঙ্গে তোমরা আইটিআই করেছো কিংবা ডিপ্লোমা করেছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু বসতে পারবে আরআরবি গ্রুপ ডি এবং আরআরবি এএলপিতে। তাহলে বুঝতে পারছো, তাহলে এই ক্লাস 10 প্লাস আইটিআইয়ের ক্ষেত্রে তোমরা আরআরবি গ্রুপ ডি এবং আরআরবি এএলপিতে বসতে পারবে। 12 প্লাস কিন্তু সায়েন্স স্ট্রিমে মানে পিসিএম তোমাদের কম্বিনেশন রয়েছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স কম্বিনেশনে ছিল, তাহলে তোমরা অবশ্যই করে বসতে পারবে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-তে। অন্যদিকে আমাদের বলতে পারো 12 স্ট্রিম মানে যে কোনো স্ট্রিম থেকে যদি তোমরা বিলং করে থাকো, তাহলে তোমরা আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এবং আরপিএফ কনস্টেবল এই পরীক্ষা দুটিতে কিন্তু বসতে পারবে। সবার প্রথমে যদি আমরা আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের কথা বলি, দেখো আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে বয়স দরকার কিন্তু 18 বছর থেকে 30 বছরের মধ্যে, মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 30 বছর। এই যে বয়সের রেঞ্জটা, এই বয়সের রেঞ্জটা হচ্ছে কিন্তু ফর ইউআর অর্থাৎ যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে, মানে জেনারেল ক্যাটাগরি থেকে। এক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু থাকছে কার? 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে ওবিসির, এবং 5 ইয়ার্স 5 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু থাকছে কার? থাকছে এসসি অথবা এসটির। অন্যদিকে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু পরীক্ষায় বসা যাবে।
অন্যদিকে জুনিয়র ক্লার্ক মানে কোন কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে জুনিয়র ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক, আমাদের ঠিক আছে এই সমস্ত যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলোতে তোমরা কিন্তু এই আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের মাধ্যমে তোমরা কিন্তু ঢুকতে পারবে। তো বুঝতেই পারছো যেহেতু জুনিয়র দ্যাট মিনস আমাদের কিন্তু হয়ে যাচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। যদি গ্র্যাজুয়েট লেভেল হতো তাহলে সেটা গ্র্যাজুয়েশন কোয়ালিফাই করলে তবে বুঝতে পারবে, তবে সেক্ষেত্রে সেটা কিন্তু আর জুনিয়র থাকবে না, সেটা হয়ে যাবে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই বিষয়গুলো। যদি আমরা আরআরবি গ্রুপ ডির কথা বলি, আরআরবি এএলপির অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কথা বলি, দেখো আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই থাকতে হবে, তবে কিছু পোস্টের ক্ষেত্রে, সব পোস্টের জন্য কিন্তু নয়। আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং তার সঙ্গে আইটিআই থাকতে হবে, তবে কিছু পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ক্লাস 10 পাস করলেই হয়ে যাবে। ঠিক আছে, যদি তোমরা জানতে চাও যে কোন কোন পোস্টে স্যার মানে আইটিআই লাগছে না, অবশ্যই করে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে নিজে কিন্তু সেই সমস্ত যে পোস্ট রয়েছে সেই পোস্টের নামগুলো বলে দেবো। ঠিক আছে, যদি আমরা আরআরবি এএলপির কথা বলে থাকি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যারা ট্রেন চালায়, তো সেই আরআরবি এএলপির ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই বা ডিপ্লোমা থাকতে হবে। আইটিআই বা ডিপ্লোমা থাকলে তবে কিন্তু এই আরআরবি এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কিন্তু তোমরা বসতে পারবে। ঠিক আছে, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হলেই হবে। ঠিক আছে, যদি আমরা বলে থাকি যে আমাদের আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রেও বয়সের সীমাটা ঠিক একই রকম 18 থেকে 30 বছর, যেখানে উচ্চ মাধ্যমিকে অর্থাৎ ক্লাস 11-12-এ এইচএস মানে তোমরা যদি দিচ্ছ সেই এইচএসে কিন্তু থাকতে হবে সায়েন্স স্ট্রিম বা বিজ্ঞান শাখা, অর্থাৎ যে ক্ষেত্রে কি মানে যেখানে থাকবে কিন্তু কি যেখানে থাকবে পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স। ঠিক আছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স থাকা কিন্তু বাধ্যতামূলক হবে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সায়েন্স স্ট্রিম থাকলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি আরপিএফ কনস্টেবলে। যদি আমরা আরপিএফ কনস্টেবলের কথা বলে থাকি তাহলে আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু বয়স দরকার 18 to 25। ঠিক আছে, যেখানে যোগ্যতা হিসেবে অবশ্যই দরকার মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, এবং এই যে রিক্রুটমেন্টগুলি হয়ে থাকে না, এগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট, মানে আমাদের দেশ জুড়ে কিন্তু আমাদের এর পোস্টিং হয়ে থাকে। ঠিক আছে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট তো দেশ জুড়ে পোস্টিং কিন্তু হয়ে থাকে। তো এক ঝলকে আমরা আরআরবির যেই সমস্ত এক্সামিনেশনসগুলি হলো সেগুলো এক ঝলকে দেখিনি, যেগুলো সবকটাই সেন্ট্রাল গভর্নমেন্টের। আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 18 থেকে 30 বছর বয়স, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক হলেই হবে। জুনিয়র ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক, টাইম কিপার এইগুলি হয়ে যাচ্ছে আমাদের এর পোস্ট। যদি আমরা আরআরবি গ্রুপ ডির কথা বলি তাহলে সেটাও কিন্তু হচ্ছে একই রকম 18 থেকে 30 বছর হচ্ছে 30 বছর হয়ে যাচ্ছে কিন্তু বয়সের রেঞ্জ, এবং যেখানে মাধ্যমিক প্লাস আইটিআই থাকতে হবে এবং মেনলি কিন্তু আমাদের মেনটেনার অর্থাৎ আমাদের ট্রেডসম্যান এই বিষয়গুলোর ক্ষেত্রে বা এই পোস্টগুলোতে কিন্তু রিক্রুট হয়ে থাকে আরআরবি গ্রুপ ডির মাধ্যমে। আরআরবি এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এক্ষেত্রে মাধ্যমিক প্লাস আইটিআই এবং তার সঙ্গে যদি তোমরা ডিপ্লোমা করতে পারো তাহলে তোমার এক্সট্রা সুযোগ, মানে আইটিআই হতে পারে আবার ডিপ্লোমা হতে পারে ক্লাস 10-এর পর। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ ট্রেন চালানো যাবে। ঠিক আছে, যদি আমরা আরপিএফ কনস্টেবলের কথা বলি তাহলে 18 থেকে 23 বা 25 বছর পর্যন্ত হতে পারে, এবং যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে চাকরি সারা দেশ জুড়ে এর পোস্টিং কিন্তু হয়ে থাকে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া জুড়ে। এবং থাকছে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3, যেটা 18 থেকে 30 বছর বয়সের রেঞ্জ, এবং যেখানে ক্লাস 12 পাস থাকলেই কিন্তু চলবে, কিন্তু সেটা কিন্তু হতে হবে সায়েন্স স্ট্রিম থেকে যারা বিলং করছে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই 3টে সাবজেক্ট কিন্তু থাকতেই হবে, এগুলো বাধ্যতামূলক। তাহলে আমরা রেলওয়ের ক্ষেত্রে দেখে নিলাম। ঠিক এর পাশাপাশি যদি আমরা এসএসসির ক্ষেত্রে আসি তাহলে রেলের ক্ষেত্রে তো ক্লাস 10-12 দেখে নিলাম যে কী কী চাকরি হতে পারে, তাহলে এবার এসএসসির ক্ষেত্রে আসি। এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশন। তো স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রে মূলত রয়েছে আমাদের সিলেকশন পোস্ট, থাকছে এসএসসি সিএইচএসএল স্টেনোগ্রাফার সিডি সিলেকশন পোস্ট, থাকছে এসএসসি এমটিএস, এসএসসি জিডি কনস্টেবল সিলেকশন পোস্ট। মানে এটা হচ্ছে আমাদের ক্লাস 10 লেভেলের, এটা হচ্ছে আমাদের ক্লাস 10 লেভেলের, এটা হচ্ছে ক্লাস 12 লেভেলের, এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের। ঠিক আছে, এখানে আমাদের কিন্তু সিজিএলও পড়ে যাচ্ছে,
এখানে সিজিএলও কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে আমাদের দরকার ক্লাস 10 এবং ক্লাস 12, তো দেখো 10th লেভেলের এসএসসি এমটিএস অবশ্যই দিতে পারবে, ঠিক আছে, এসএসসি জিডি কনস্টেবল ভরতে পারবে, সিলেকশন পোস্ট ক্লাস 10 লেভেলের যেগুলো অর্থাৎ মাধ্যমিক পাশে যেগুলো সেগুলো তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাশে এসএসসি সিএইচএসএল রয়েছে, স্টেনোগ্রাফার সিডি রয়েছে এবং সিলেকশন পোস্টের যেগুলো ক্লাস 12 লেভেলের সেগুলো তোমরা বসতে পারবে, প্লাস 10th লেভেলেরগুলোতেও বসতে পারবে, ঠিক আছে। আর গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে যদি বলা হয় যেগুলো একদমই ধরো ক্লাস 12-এর পর অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এই এক্সামিনেশন দিতে পারবে, সঙ্গে সিজিএলও পারবে। এছাড়াও তোমরা এই দুটো পোস্টের ক্ষেত্রে, এই দুই লেভেলের পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে অবশ্যই করে এগুলো কিন্তু আমাদের দেখে রাখতে হবে। সবার প্রথমে আমরা আসি এসএসসি এমটিএস এর ক্ষেত্রে। এসএসসি এমটিএস যার বয়স কিন্তু দরকার 18 থেকে 25 বা 18 থেকে 27, ঠিক আছে। দুটি পোস্ট রয়েছে এমটিএস এবং হাওয়ালদার, তো সেক্ষেত্রে পোস্ট অনুযায়ী ভ্যারি কিন্তু করে থাকে বয়সের রেঞ্জটি। মূলত 18 থেকে শুরু হয়ে যায়, মানে মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু বসতে পারবে, ঠিক আছে। অনলি ক্লাস 10th লেভেল পাস করলেই কিন্তু হয়ে যাবে। অন্যদিকে যদি আমরা এসএসসি জিডির কথা বলি তাহলে হচ্ছে ক্লাস 10th লেভেলেরই পরীক্ষা, মানে মাধ্যমিক পাস করলেই হবে, যেখানে বয়স দরকার কিন্তু হচ্ছে 18 থেকে 25, ঠিক আছে। এছাড়া আমাদের এই জিডির ক্ষেত্রে সিআরপিএফ, বিএসএফ ইত্যাদি এই বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। যদি আমরা এসএসসি সিএইচএসএল এর কথায় আসি, তাহলে বয়স কত? বয়স দরকার 18 থেকে 27 বছর। বয়স দরকার কত? 18 থেকে 27 বছর, এবং যে কোনো শাখায় আমাদের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু হয়ে যাবে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কোন কোন পোস্টের জন্য স্যার অ্যাপ্লাই করা যেতে পারে এই সিএইচএসএল এর মাধ্যমে? অ্যাপ্লাই করা যেতে পারে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, অর্থাৎ যাকে আমরা ডিইও বলে থাকি, ঠিক আছে। এসএসসি সিএইচএসএল এর দ্বারা যেগুলো ক্লাস 10 লেভেল মানে 12th লেভেল পাস করলে হয়ে যায়, সেখানে আমরা এই দুই পোস্টের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। অন্যদিকে যদি আমরা এসএসসির আন্ডারে স্টেনোগ্রাফার সিডির কথা বলি, তাহলে স্টেনোগ্রাফার গ্রেড সিডির ক্ষেত্রে বয়স দরকার 18 থেকে 27 এবং যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু হয়ে যায়। যেখানে গুরুত্বপূর্ণ সবথেকে ম্যান্ডেটারি বিষয়টা হচ্ছে কিন্তু শর্ট হ্যান্ড শেখা, ঠিক আছে। শর্ট হ্যান্ড যে টাইপিং, সেই শর্ট হ্যান্ড টাইপিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শর্ট হ্যান্ড টাইপিংয়ে বিশেষ দক্ষতা থাকা খুবই দরকার হচ্ছে এই স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। অন্যদিকে যদি আমরা সিলেকশন পোস্টের কথায় আসি, সিলেকশন পোস্ট তিনটে আমাদের ফেজে হয়, তিনটে ফেজ বলছি, তিনটে আমাদের ক্যাটাগরিতে হয়ে থাকে, মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে এবং গ্র্যাজুয়েশনে, ঠিক আছে। তো উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু আমাদের সিলেকশন পোস্ট রয়েছে ফেজ এক্সামিনেশন, যেখানে নির্দিষ্ট পদের জন্য নির্দিষ্ট বিষয়ের কিন্তু প্রয়োজন হয়। তো এক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাকে কিন্তু দেখতে হয়। যেমন ধরো ল্যাব অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট বা পদ হয়, সেই ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দরকার কিন্তু অবশ্যই করে বায়োলজি থাকা, ঠিক আছে। বায়োলজি বা বটানি বা জুলজি এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে কিন্তু থাকা জরুরি। আমি তোমাদের এটা একটা এক্সাম্পল হিসেবে শো করলাম, ঠিক আছে। অন্যদিকে যদি আমরা বলে থাকি যে এসএসসির ক্ষেত্রে, তাহলে আমাদের যে পুরোপুরি যে এসএসসির এক্সামিনেশনসগুলি হয়ে থাকে ক্লাস 10 এবং ক্লাস 12 লেভেলের কথা বললাম, সেগুলো কিন্তু এই প্রত্যেকটা এক্সাম, ঠিক আছে, দেখতেই পারছো একদম ছক আকারে তোমাদের আমি দিয়ে দিয়েছি, যেখানে এসএসসি এমটিএস জিডি এবং সিএইচএসএল এর ক্ষেত্রে কোনো রকমের এক্সপার্টাইজ দরকার নেই বা স্কিলস দরকার নেই, মানে সাবজেক্ট স্পেসিফিকেশনের দরকার নেই, ঠিক আছে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে শর্ট হ্যান্ডটা গুরুত্বপূর্ণ এবং আমাদের সিলেকশন পোস্টের ক্ষেত্রে কিছু স্পেসিফিক সাবজেক্ট কিন্তু দরকার, ঠিক আছে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে। ঠিক, চলে আসবো আমরা পরবর্তী ইনফরমেশনে। তো এই ধরনের যে জব আপডেটস, এই ধরনের জব অ্যালার্ট বা জব আপডেটস পেতে গেলে অবশ্যই করে কিন্তু তোমরা বিএসএসইআই ডিজিটাল লার্নিং যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ডাউনলোড করে ফেলো, কারণ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা জবের নোটিফিকেশন একদমই অন টাইম। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন, পিডিএফস, ইচ অ্যান্ড এভরিথিং সবই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপ থেকে। তাই চটজলদি করে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করে ফেলো প্লে স্টোর থেকে, ঠিক আছে। চলে আসছি আমাদের পরবর্তী পার্টে। পরবর্তী পার্ট হচ্ছে, একদিকে যেমন আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখলাম, সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি দেখলাম, রেলওয়েজ দেখলাম, ঠিক একই রকমভাবে কিন্তু রয়েছে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি। তার পাশাপাশি আমাদের ডাব্লিউবিপিএসসিও তো রয়েছে, মানে পশ্চিমবঙ্গ সরকারের যে পাবলিক সার্ভিস কমিশন, তার আন্ডারেও অনেক পরীক্ষা রয়েছে। তো সেগুলো সম্পর্কে আমরা দেখব, যেগুলি মূলত ক্লাস 10 এবং 12 পাশে।
সবার প্রথমে আমরা এনডিএতে আসি, ঠিক আছে। এনডিএ যেটা কিনা কেন্দ্রীয় স্তরের প্রতিরক্ষা বাহিনী, সেন্ট্রাল লেভেল ডিফেন্স ফোর্স বলতে পারো। তো সেই সেন্ট্রাল লেভেল ডিফেন্স ফোর্সের ক্ষেত্রে মূলত আমাদের এয়ারফোর্স রয়েছে আর্মি এবং রয়েছে কিন্তু আমাদের নেভি। এই যে তিনটে পোস্ট, এই তিনটে পোস্টে কিন্তু যাওয়া যায় এই এনডিএ এক্সামিনেশন থেকে, ঠিক আছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে এক্সামিনেশন সেটা দিয়ে কিন্তু আমরা যেতে পারি। অন্যদিকে যেখানে আমাদের কি দরকার, ধরো উচ্চ মাধ্যমিক পাস, মানে ক্লাস 12 পাস করলেই কিন্তু হয়ে যাবে, সেটা যে কোনো স্ট্রিম থেকে হোক। মানে ধরো আমাদের এই মানে যারা ধরো আর্মিতে যেতে চায় তাদের কোনো রকমের কিন্তু স্ট্রিম দরকার নেই, যে কোনো স্ট্রিম হলেই হবে, সেটা আর্টস হতে পারে, কমার্স হতে পারে, সায়েন্স হতে পারে, যে কোনো স্ট্রিম থেকে হলেই হবে। কিন্তু যদি ধরো তোমরা এয়ারফোর্স কিংবা নেভিতে যেতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু দরকার সায়েন্স স্ট্রিম। আর এই সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে অবশ্যই করে ফিজিক্স এবং যে ম্যাথস, সেই ফিজিক্স এবং ম্যাথসটা কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এই যে বললাম পিসিএম, সেই পিসিএম এর ক্ষেত্রে পি আর এমটা কিন্তু থাকতে হবে, মানে ফিজিক্স এবং ম্যাথস থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই এয়ারফোর্স এবং নেভির ক্ষেত্রে, ঠিক আছে। অন্যদিকে যদি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের কথা বলি, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের তো রাজ্যের প্রচুর পরীক্ষা রয়েছে, প্রচুর বোর্ডস রয়েছে। যেমন ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামিনেশন হয়ে থাকে, ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের পরীক্ষা হয়ে থাকে, মিউনিসিপ্যাল কর্পোরেশন সার্ভিসের পরীক্ষা হয়ে থাকে, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা অর্থাৎ গ্রুপ সিডি হয়ে থাকে, এবং কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পরীক্ষাও কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো এক এক করে দেখো, যদি আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের কথায় আসি, ডাব্লিউবিপিএসসি, তাহলে ডাব্লিউবিপিএসসির আন্ডারে রয়েছে আমাদের ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই সমস্ত এক্সামিনেশনসগুলো। মিসলেনিয়াসটা গ্র্যাজুয়েট, বাট এই ফুড এসআই এবং ক্লার্কশিপ ধরো যেগুলো আমাদের মাধ্যমিক পাশে কিন্তু চাকরি, ঠিক আছে। মাধ্যমিক পাশে ফুড এসআই চাকরি হয়ে থাকে, আমরা সেকেন্ডারি পাশে অ্যাপ্লাই করতে পারি, এবং ক্লার্কশিপের যে পরীক্ষা বিভিন্ন দপ্তরে ক্লার্ক হিসেবে কিন্তু নিয়োগ হয়ে থাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পদে, মানে পাশ করলে। অন্যদিকে যদি আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কথা বলি, তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে দরকার কিন্তু অবশ্যই করে কনস্টেবল, ঠিক আছে। তো সেই কনস্টেবলের ক্ষেত্রে দরকার মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস 10 লেভেল পাস করলেই কিন্তু হয়ে যায়। অন্যদিকে যদি আমরা এক্সাইজ এএসআই এর কথা বলি, তাহলে এক্সাইজ এএসআই এর ক্ষেত্রে আবগারি দপ্তরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই পদে কিন্তু নিয়োগ হয়ে থাকে, যার জন্য দরকার কি উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস 12, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস 12 পাস করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। যদি আমরা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কথা বলি, তো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ক্ষেত্রে দেখো পদ বা আমাদের পোস্ট হিসেবে কিন্তু রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, রয়েছে আমাদের সাব ওভারসিয়ার, থাকছে আমাদের স্টোর কিপার, থাকছে ক্যাশিয়ার, এই সমস্ত বিভিন্ন পদের জন্য কিন্তু নিয়োগ হয়ে থাকে এই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে, ঠিক আছে। তার জন্য কি দরকার উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস 10 লেভেল, ঠিক আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই। যদি আমরা কোঅপারেটিভ সার্ভিস কমিশনের কথা বলি, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ক্ষেত্রে দরকার কিন্তু ক্লাস 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, এবং তার সঙ্গে যদি বেসিক কম্পিউটার নলেজ থাকে তাহলে এটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়, ঠিক আছে। তো সেই রকমই দেখো সমবায় ব্যাংক এবং সংস্থায় বিভিন্ন পদের চাকরি থাকে, বিভিন্ন চাকরিতে নিয়োগ হয়ে থাকে, এটা মাঝে মাঝে বেরিয়ে থাকে। তো সেই কোঅপারেটিভ সার্ভিস কমিশন তোমরা কিন্তু দেখতেই পারো, এই মানে অনেকেরই একটা স্বপ্ন থাকে যে ব্যাংকে চাকরি করব, তো সেটা তোমাদের এই সমবায় ব্যাংকে তোমরা কিন্তু চাকরি পেতে পারো, ঠিক আছে। যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক এবং তার সঙ্গে বেসিক কম্পিউটার জ্ঞান, ঠিক আছে। যদি আমরা স্কুল সার্ভিস কমিশনের কথা বলি অর্থাৎ এসএসসি, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যার এক্সামিনেশন রিসেন্ট হয়ে গেছে, তো সেই এক্সামিনেশনগুলি রয়েছে। যদি আবার ফার্দার নোটিফিকেশন বার করে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ক্লাস 10 পাস হলে তোমরা গ্রুপ সির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, এবং ক্লাস 8 পাস হলে তোমরা কিন্তু গ্রুপ ডি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। গ্রুপ সি মানে হচ্ছে ক্লার্ক, ঠিক আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটা গুরুত্বপূর্ণ পদ বা বলতে পারো বা পজিশন, ঠিক আছে। তাহলে দেখতেই পারছো যে আমাদের যোগ্যতার ভিত্তিতে অষ্টম শ্রেণী পাশে আমাদের গ্রুপ ডি রয়েছে, যেটা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে। যদি আমরা মাধ্যমিক পাশের কথায় আসি, তাহলে হচ্ছে আমাদের ডাব্লিউবিপিএসসির ক্ষেত্রে ফুড এসআই ক্লার্কশিপ রয়েছে, পুলিশের ক্ষেত্রে কনস্টেবল রয়েছে, এবং এসএসসির ক্ষেত্রে রয়েছে গ্রুপ সি, মানে এটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কথা বললাম। উচ্চ মাধ্যমিকের যে কোনো শাখাতে রয়েছে কিন্তু আমাদের আর্মিতে নিয়োগ, এনডিএর মাধ্যমে যেতে পারো। ডাব্লিউবিপিএসসির ক্ষেত্রে ক্লার্কশিপ হতে পারে, পুলিশের ক্ষেত্রে এক্সাইজ এএসআই হতে পারে, এবং আমাদের বলতে পারো মিউনিসিপ্যালের ক্ষেত্রে যে কোনো রকমের পোস্ট, সেক্ষেত্রে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের যে কোনো শাখা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অন্যদিকে যদি আমরা উচ্চ মাধ্যমিকের যদি সায়েন্স স্ট্রিমের কথা বলি বা বিজ্ঞান শাখার কথা বলি, তাহলে সেক্ষেত্রে আর্মি, এয়ারফোর্স এবং নেভি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে,
ক্লার্কশিপের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, এক্সাইজ এএসআই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, আবার মিউনিসিপ্যাল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, যেটা প্রত্যেকটা পোস্টের জন্য, এবং কোঅপারেটিভ সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমার এক্সট্রা লাগবে কিন্তু কম্পিউটার নলেজ। ঠিক আছে, এটা তোমাদের এক্সট্রা যোগ্যতার একটা ম্যাট্রিক তোমাদের আমি শেয়ার করলাম। ঠিক আছে, তো আশা করি আমরা কেন্দ্রীয় সরকার দেখলাম, আমরা রাজ্য সরকারও দেখলাম। তো এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে যে কোন কোন দিকে কে এগিয়ে রয়েছে। যেমন ধরো সবার প্রথমে নিয়োগ পদ্ধতি মানে স্পিডের ক্ষেত্রে সব থেকে ফার্স্ট কিন্তু রিক্রুট হয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে, রাদার দ্যান আমাদের স্টেট গভর্নমেন্ট তুলনামূলকভাবে একটু ধীর হয়ে থাকে, মানে ধীরে ধীরে হয়ে থাকে। অন্যদিকে যদি আমরা বেতন মানে রেমুনারেশনের কথা বলি, বেতন বা ডিএর কথা বলি, তাহলে সেক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি হচ্ছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে রাদার দ্যান স্টেট গভর্নমেন্টে। ঠিক আছে, পোস্টের ক্ষেত্রে ভারতবর্ষের যে কোনো শাখাতে বা যে কোনো প্রান্তে পোস্ট করতে পারে, আর রাজ্য সরকারের ক্ষেত্রে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যেখানে হতে পারে বা বাড়ির কাছাকাছি পোস্টিং হতে পারে। পরীক্ষার ভাষা হিসেবে যদি বলি তাহলে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে ইংলিশ হিন্দি তো আমাদের রয়েছেই, তবে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আমাদের কিন্তু এখন রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও পরীক্ষা দেওয়া যায়, আর স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে তোমরা বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারো। পরীক্ষার ধরনের ক্ষেত্রে যদি বলে থাকি তাহলে হচ্ছে ডেফিনেটলি সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে সমস্ত এক্সামিনেশন এমসিকিউ টাইপ হয়ে থাকে, মানে 100% এমসিকিউ টাইপ হয়ে থাকে, মানে এমসিকিউ বেসড। আর অন্যদিকে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে এমসিকিউ টাইপ তো হয়, তার সঙ্গে কিছু কিছু পোস্টে ডেসক্রিপটিভ রাইটিং কিন্তু রয়েছে, লাইক ক্লার্কশিপ মেন্সের ক্ষেত্রে ডেসক্রিপটিভ রাইটিং কিন্তু অবশ্যই করে রয়েছে। ঠিক আছে, তো কী কী দরকার আমাদের সিলেবাস স্বরূপ দেখো, একবার প্রিপারেশন হবে বারবার সিলেকশন নেবে, সেই তো একই বাধাগতের সিলেবাস রয়েছে, সেই অঙ্ক ম্যাথস রয়েছে, সেই রিজনিং রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, যার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি স্ট্যাটিক জিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইভিএস এই বিষয়গুলি তোমরা জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে পেয়ে যাবে। এবং অবশ্যই থাকছে তোমাদের জেনারেল ইংলিশ, যেটা আমাদের সেই একই বিষয়, গ্রামার্স রয়েছে, পার্টস অফ স্পিচ রয়েছে, টেন্সেস রয়েছে, ভয়েস ন্যারেশন চেঞ্জ রয়েছে, সিনোনিম অ্যান্টোনিমস রয়েছে, হোমোনিমস রয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, এই সব কটা বিষয় কিন্তু হচ্ছে ইংলিশের মধ্যে পেয়ে যাচ্ছ। ম্যাথসের ক্ষেত্রে সেই একই রকম ক্লাস 10 লেভেলের যে ম্যাথসগুলি আমরা পড়ে এসেছি, সেই ক্লাস 10 লেভেলের পাটিগণিত বীজগণিত এগুলো গুরুত্বপূর্ণ, মেনলি আসে পাটিগণিত মানে অ্যারিথমেটিক। ঠিক আছে, রিজনিংয়ের ক্ষেত্রে যদি তোমরা রিজনিংটাকে 3 থেকে 4 মাস যদি মন দিয়ে করো না, রিজনিং সব থেকে স্কোরিং সাবজেক্ট, আর ম্যাথস এই দুটি সাবজেক্ট হচ্ছে সব থেকে স্কোরিং সাবজেক্ট, ইজিলি নাম্বার ক্যারি করা যায়, ইজিলি নাম্বার তোলা যায়। তো মূলত এই 4টে পিলারের ওপর দাঁড়িয়েই কিন্তু আলটিমেটলি আমাদের প্রত্যেকটা যে পরীক্ষা, সেই প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আমাদের হয়ে থাকে। ঠিক আছে, তো যে কোনো রকমের জবের আপডেট পেতে অবশ্যই করে তোমরা কিন্তু BSSEI ডিজিটাল লার্নিংয়ে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ফেলো গুগল প্লে স্টোর থেকে, সেখানে তোমরা জব অ্যালার্ট সেকশনের মধ্যে পেয়ে যাবে বিভিন্ন জবের আপডেট। এছাড়াও তোমরা প্রত্যেক মাসের মতো মান্থলি ম্যাগাজিন পাবে, অফিসিয়াল সিলেবাস পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পাবে, এক্সাম রিলেটেড বিভিন্ন আপডেটস তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই ইমিডিয়েটলি এখনই কিন্তু ডাউনলোড করে রাখতে ভুলো না। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা ঠিক এক্স্যাক্টলি কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তো এবং সেই পরীক্ষার জন্য বা সেই পরীক্ষার রিলেটেড ভিডিও তোমরা চাও কি না, সেটা তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওর যে অফলাইন কমেন্ট সেকশন, সে অফলাইন কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। সেশনটি যদি মনে হয় ফ্রুটফুল, ভালো লাগে, অবশ্যই যদি হেল্প হয়ে থাকে, ডেফিনেটলি তোমরা কিন্তু ক্লাসটিকে বা এই সেশনটিকে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না বন্ধুদের মধ্যে। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, এবং অবশ্যই তোমরা তোমাদের যে ভ্যালুয়েবল কমেন্টস, সেই কমেন্টস জানাতে পারো আমাকে কমেন্ট সেকশনে একদমই। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সকলের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ এভরিওয়ান।